সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানে প্রেজেন্ট বাই বিকন ফার্মাসিউটিক্যালস। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। রোজার এই একেবারেই সমাগত রোজার এই শুরুতে আমরা বিশেষ করে ডায়াবেটিক রোগীদের রোজা নিয়ে আজকে কথা বলতে চাই। আমরা জানি যে দেশের বড় একটি অংশ ডায়াবেটিসে আক্রান্ত এবং তাদের মনে অনেকেরই ইচ্ছা জাগে যে এই রমজানটি সুন্দরভাবে সুস্থভাবে তারা পালন করতে চান, কিন্তু অনেক পারিপার্শ্বিক কারণে এবং অসুস্থতার কারণে অনেকের পক্ষে সেটা সম্ভব হয় না। এবং অনেকের মনে ভুল ধারণা আছে যে রোজার ডায়াবেটিস রয়েছে, ইনসুলিন নেই, নিশ্চয়ই রোজা রাখা বোধহয় তার জন্য ভীষণ কঠিন হয়ে যাবে। এই সবগুলো বিষয় এবং রোজার খাবার দাবার, তারা কী ধরনের খাবার খাবেন সেহরিতে এবং ইফতারিতে, সবগুলো বিষয় নিয়ে আলোচনায় আসছি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা শুরুতেই বললাম যে রোজা আসলে খুব আবেগের একটি জায়গা, বিশেষ করে যারা মুসলিম রয়েছেন, প্র্যাকটিসিং মুসলিম রয়েছেন, তাদের জন্য মানে এটা ম্যান্ডেটরি একটি চিন্তা ভাবনা চলে আসে যে সবাই রোজা করছে, আমি রোজা করতে পারবো কি না। এবং ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাংলাদেশে কিন্তু এখন অনেক, সেটা আপনাদের পরিসংখ্যানই আরও বলে দেয়। তো এই বিশাল একটা জনগোষ্ঠী একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায় রমজানের শুরুতে বা রোজা আসার আগে। এই চ্যালেঞ্জটি প্রিপারেশনটি তারা কিভাবে নেবেন সেটি সম্পর্কে জানতে চাই। না, অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকে আলোচনার জন্য। বাংলাদেশে আসলে আমরা গবেষণা করে দেখেছি 98% মুসলিম আসলে রোজা রাখেন, এবং অন্যান্য মুসলিম অধ্যুষিত দেশে থেকে বাংলাদেশের মানুষ বেশি রোজা রাখেন, বেশি ধর্মপ্রাণ। তো সেই হিসাবে বাংলাদেশে যেহেতু ক্রমবর্ধমান আমাদের যে ডায়াবেটিক রুগী, আপনি জানেন অফিসিয়ালি 1,31,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, এবং আনঅফিসিয়ালি আরও বেশি হবে। তো এরকম 3-4 কোটির মতো ডায়াবেটিকের রুগী হবে। তাহলে ধরে নেন এরা তো অলমোস্ট সবাই রোজা রাখছে। তো সেজন্য আমাদের একটা দায়িত্ব হচ্ছে যে রোজা শুরু হওয়ার আগেই কিছু আলাপ আলোচনার মাধ্যমে রোজার প্রাক রমজান যে প্রস্তুতি, সেগুলো আলোচনার মাধ্যমে রোজাটাকে ম্যাক্সিমাম কিভাবে আমরা সেভ করতে পারি, কেমন। এবং বেশিরভাগ ডায়াবেটিক রুগী আসলে রোজা রাখার উপযুক্ত। আচ্ছা। এবং যারা উপযুক্ত না তাদেরকে আমরা প্রহিবিট করার পরেও কিন্তু তারা রোজা রাখেন। প্র্যাকটিক্যাল আমাদের এক্সপিরিয়েন্স, এবং আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যারা আনফিট রোজা রাখার জন্য তারাও 24টা রোজা রেখেছেন। জি, যেমন যারা হাই রিস্ক গ্রুপ। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই যে আবেগের জায়গাটা আমরা কিন্তু ম্যানেজ করতে পারি না। সেজন্য আমরা চেষ্টা করি সকল ডায়াবেটিক রুগীদের যে রোজাটা যেন নিরাপদ করতে পারে সর্বোচ্চ, কিভাবে তাদেরকে হেল্প করলে সেটা কিন্তু আমরা শুরুতেই কিন্তু আমরা ডোজ অ্যাডজাস্টমেন্ট বলেন, খাবারের অ্যাডজাস্টমেন্ট বলেন, তাদের এক্সারসাইজ কেমন হবে, কখন হাঁটবেন, কেমন। তো সব কিছু মিলিয়ে আসলে আমরা যদি এই রমজানের আগেই যদি তাদের সাথে একটু আলোচনা করতে পারি তাহলে কিন্তু রোজাটা অনেক সেফ হয়ে যায়। এবং নর্মালি যেরকম অনেক জটিলতার কথা আপনারা শুনে থাকেন যে রমজানে ডায়াবেটিক রুগীর হাইপো মানে সুগার নীল হয়ে যাওয়ার সম্ভাবনা 7.5 গুণ বেশি থাকে, সুগার অনেক হাই হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 5 গুণ বেশি থাকে। আমরা গবেষণা করে দেখেছি যে রমজানের আগে যদি আমরা একটু এডুকেশন দিয়ে দিই, এই আলোচনাটা করে নিই, তাহলে কিন্তু এই জটিলতা প্রায় মানে 2%-এ নেমে আসে, একদম 2 গুণ হয়ে যায়, 7.5 গুণ থেকে 2 গুণে কমে আসে। এবং কিছু গবেষণা আছে কোনো মানুষের হাইপো হয় না, এরকম গবেষণা কিন্তু আছে, যারা ভালোভাবে জিনিসটা আয়ত্ত করতে পারে, রোজার আগেই ডাক্তারের সাথে দেখা করতে পারে। তো সেই উপলক্ষে আসলে আজকের এই আলোচনা বলছি। কিন্তু এখন হচ্ছে যে অনেকে বলে থাকেন যে রমজানের আগে যারা রোজা রাখবেন ডায়াবেটিক রোগী, তাদের কিছু প্রিপারেশন বা পরীক্ষা নিরীক্ষা দরকার হয় যে তার ডায়াবেটিক স্ট্যাটাসটা কি আছে, অন্যান্য যে কিডনি স্ট্যাটাস বা অন্যান্য জায়গাগুলো সেগুলো ঠিক আছে কিনা। সেই জায়গাতে আসলে আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন এবং কতটুকু দিলে আপনার গ্রিন সিগন্যাল দেন যে না আপনি নির্বিঘ্নে রোজা রাখতে পারবেন? অনেক ধন্যবাদ। আসলে আমরা একটা স্কোরিং সিস্টেম করে থাকি, ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন, এবং এটা কিন্তু মেডিকো রিলিজিয়াস, ধর্মীয় এবং চিকিৎসকদের একটা সমন্বিত একটা ফোরাম আছে। এটাকে বলি ডায়াবেটিস ইন রামাদান অ্যালায়েন্স। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাংলাদেশেও আছে এর মধ্যে। আপনি শুনে খুশি হবেন যে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন পর্যন্ত এই গ্রুপের যে রিকমেন্ডেশন শতভাগ তাদের বইতে কিন্তু পাবলিশ করেছে এইবার 2026-এ। আচ্ছা। তো এইখানে যেটা রিস্ক স্ট্র্যাটিফাই করি আমরা 3 মাস আগে থেকে রুগীদেরকে আসতে বলি, এবং আসার পরে তাদেরকে আমরা রিস্ক ক্যাটাগরাইজ করি স্কোরিং 0 থেকে 3, 3 থেকে 6, মোর দেন 6, লো রিস্ক, মিডিয়াম রিস্ক, হাই রিস্ক। কেমন, লো রিস্ক যারা তারা সবাই রোজা রাখতে পারবে, কোনো অসুবিধা নেই, আমরা বলি রমজান ইজ সেফ, কেমন। আর ধর্মীয় মতে বলা হয় যে রমাদান ইজ অব্লিগেটরি, ফাস্টিং ইজ অব্লিগেটরি, করতে হবে, কেমন। তো
তো যারা মডারেট রিস্কে আছেন তাদেরকে বলি যে কিছু নিয়মকানুন দিয়ে দিই, এরকমভাবে আপনার যদি নিয়মকানুন মানেন তাহলে আপনারা রোজা রাখতে পারবেন না। আর যাদের হাই রিস্ক গ্রুপ, 6-এর বেশি যাদের স্কোর, তাদেরকে আমরা প্রহিবিট করি রোজা রাখার জন্য, বলি যে আমরা সরাসরি বলি রোজা রাখতে পারবেন না, আমরা বলি যে রামাদান ইজ আনসেফ, ফাস্টিং ইজ আনসেফ ফর ইউ, তোমার আপনার জন্য যে রোজাটা ঝুঁকিপূর্ণ, এই কথাটা আমরা বলি। সরাসরি আমরা বলতে পারি না যে রোজা রেখেন না। রোজা রেখে অভ্যাসবশত যেটা হয় যে সকালবেলায় সবাই তো হাঁটতে যায়, কিন্তু এই যে খালি পেটে হাঁটাটা কেমন, এটা কিন্তু ডেঞ্জারাস, এখানে কিন্তু হাইপো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা বলি যখন আপনি ফাস্টিং আছেন তখন আপনি হাঁটাহাঁটি করবেন না। আপনি ইফতারের 2 ঘন্টা পরে 1 ঘন্টা পরে আপনি হাঁটতে পারেন, অথবা 20 রাকাত তারাবি নামাজ যদি কেউ পড়ে তাহলে কিন্তু কমপ্লিট হাঁটা হয়ে যায়, আলাদাভাবে হাঁটার কোনো প্রয়োজন নেই। তো এটা হচ্ছে হাঁটার ব্যাপার গেল। তারপরে আসেন যে খাওয়া দাওয়ার বিষয়টা আমরা বলি, যে খাওয়া দাওয়ার বিষয়টা হচ্ছে যে আমরা বলি যে ইফতার সময় মতো করার জন্য, এবং দেখা যায় যে অনেকে সেহরি না করে ঘুমিয়ে যান, সেটা আবার ঠিক না। সেহরি করতে হবে অবশ্যই, এবং সর্বশেষ সময় সেহরি করতে হবে, একেবারে লাস্টে, একবার শেষের দিকে সেহরি করতে হবে। এবং সেহরিতে আপনার খাবারটা থাকতে হবে একটা ভালো হেভি মিল থাকতে হবে, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলসের কম্বিনেশন থাকবে, যেটা আপনি সারাদিন আপনাকে এনার্জি দিবে, এরকম একটা খাবার খেতে হবে। ভাত, রুটি এগুলো সব খাওয়া যাবে সেহরির সময়। আর রাতের বেলা যে ডিনারটা, সেটাও আমরা এনকারেজ করি। জাস্ট পুরো ক্যালোরিটা কেউ যদি 1400, আমরা দাগা দিই না যে 1400 ক্যালোরি খাবেন 24 ঘন্টায়, সেই রকম রোজারও আমাদের তালিকা আছে, ইফতারে কী খাবে, সেহরিতে কী খাবে, সন্ধ্যাতে কী খাবে, সেই তালিকাটা আমরা 1400 হলে 1400টাই আমরা আলাদাভাবে আসলে ট্রান্সফার করে দিই। আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলবো, বিশেষ করে এটি নিয়ে সবচেয়ে মানুষের মনে বিভ্রান্তি থাকে। তো যারা ডায়াবেটিক রোগী রোজা রাখবেন তাদের জন্য কিন্তু আলাদা মেনু খুব কমই হয়, সবাই একসাথে বসেই সেই কমন মেনুটাকে শেয়ার করেন। তো এই ক্ষেত্রে আপনার উপদেশটি কি, বা তারা কিভাবে নিজেদেরকে সেটা থেকে সেভ করবে? চমৎকার প্রশ্ন, যে আসলে ইফতারে আমরা কিভাবে ডায়াবেটিক রোগীদেরকে সেভ করব। এই যে হাই ক্যালোরি, সুগার কেমন এগুলো যে খাওয়া হচ্ছে, আমাদের পরামর্শ হচ্ছে যে ইফতারে যেটা করতে হবে, শরবতের বদলে আমরা বলবো যে কচি ডাবের পানি, কচি ডাবের পানি, এখানে যথেষ্ট পরিমাণ ফ্লুইড, ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম যা দরকার একজন মানুষের জন্য, কিন্তু সবই আছে, ক্লান্তিটাও দূর করে দেয়, এবং যথেষ্ট এনার্জি আমাদের কচি ডাবের পানির মধ্যে, কিন্তু সুগার অত বেশি থাকে না। এবং কচি ডাবের পানি খেয়ে সুগার কিন্তু অত বাড়ে না, যেটা আপনি ডিরেক্ট যে শরবত খেলে যে সুগারটা একদম স্পাইক করে, সেটা কিন্তু হবে না। সুতরাং আমাদের শরবতের বিকল্প হিসেবে কচি ডাবের পানি। এবং খেজুরের ব্যাপারে অনেকের ভয় আছে যে খেজুর খেতে পারবো কিনা, তো খেজুর অবশ্যই খাওয়া যাবে। আমরা রিকমেন্ড করি যে 2টো খেজুর, বেশি না, 2টো খেজুর আপনি ইফতারে খেতে পারেন, তাতে আপনার সুগার অনেক বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা আসলে নাই। এটা একটা বিষয়। তারপরে হচ্ছে যে আপনি ভাজা পোড়া চেষ্টা করতে হবে, যে ভাজা পোড়াটা যতটা কম সম্ভব, যতটা কম সম্ভব। কেমন জিলাপি, কেমন জিলাপি, তো হচ্ছে জিলাপি দেখা যাবে, গন্ধ শোকা যাবে, কিন্তু ডায়াবেটিক রোগী জিলাপি খাবে না, এটা কঠিন বিষয়, খুব কঠিন ব্যাপার। কিন্তু এটা আমাদের পরামর্শ, জিলাপিতে হিউজ সুগার বাড়ে, কারণ পুরোটাই তো চিনি দিয়ে বানানো। কেমন অনেকে একসাথে ওই ইফতার করে সাথে সাথে আবার ডিনার করে ফেলেন, সেটা থেকে আমার মনে হয় ইফতারের এই আইটেমটা খেয়ে একটু রেস্ট নিয়ে নামাজ পড়ে এসে তারপরে ডিনারে তার বাকি অংশটা যদি খায়, তাহলে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, কেমন পুরো লোডটা একসাথে পড়ে না। সেজন্য আমরা বলবো যে ইফতারটা করেন, এবং তারপরে ডিনারটাও যেন উনি আলাদাভাবে, যেন রাতের খাবারটা, যেটা মানে ইফতারটা হচ্ছে যে ব্রেকফাস্টের মতো, আর দুপুরের খাবারটা উনি ডিনারে খাবেন, আর রাতের খাবারটা উনি সেহরিতে খাবেন, জাস্ট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। কেমন এটার মধ্যে যেন ফল থাকে, এটার মধ্যে আমরা সবসময় বলে থাকি যে একটু দুধ যেন থাকে, হ্যাঁ, তো তাহলে কিন্তু তার যে ভিটামিন মিনারেলের যে ঘাটতিটা, ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলোর ঘাটতিটা টক দই অথবা দইয়ের কথাও অনেক ক্ষেত্রে বিবেচনা করতে পারেন। দই অবশ্যই খেতে পারেন, এটার মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি আছে, এনার্জি আছে, ক্যালসিয়াম আছে, তো তাতে আমার মনে হয় যে পুষ্টিগুণ যেটা, সেটা কিন্তু উনি যথেষ্ট পরিমাণে পেয়ে যাবে। তো সুতরাং দুধ অথবা দই কিন্তু আমরা টক দই আমরা খেতে এনকারেজ করি, কিন্তু মিষ্টি দইটা একটু কম মিষ্টি দই যেটা খাওয়া যাবে, অসুবিধা নেই। খুবই আসলে যদি একটু ব্যালেন্স করা যায় তাহলে কিন্তু মানে এটা অসম্ভব না যে রোজাটাকে খুব শান্তিপূর্ণভাবে পালন করা সম্ভব। রোজার একটি বড় ধরনের রিস্ক থেকে যায় যারা ইনসুলিন নিয়ে থাকে, এবং একটি প্রবণতা দেখা যায় যে রোজা রেখে অনেকেই কোনো পরীক্ষা করতে চান না, বিশেষ করে ব্লাড সুগারটি যে আমাদের গ্লুকোমিটার রয়েছে বাসায় মেশিন, সেটি দিয়ে কিন্তু পরীক্ষা করাটা খুবই সহজ।
তো এই প্রসঙ্গে জানতে চাইবো যে যারা ওরাল ড্রাগ খেয়ে থাকেন তাদের ডোজ অ্যাডজাস্টমেন্টটি কেমন হবে, যারা ইনসুলিন নিয়ে থাকেন একটু হাই ডোজে তাদেরটা কেমন হবে এবং পরীক্ষা করা যাবে কিনা? অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথম আমরা আসি যে সুগার পরীক্ষা করার বিষয়টা দিয়ে। তো এখন যেটা হচ্ছে যে এটা কিন্তু আমি আগেও বলেছি এটা মেডিকো রিলিজিয়াস, মানে ধর্মীয় দিক থেকে আমাদের এটা সহি হতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কিছু রেফারেন্স আছে, যেমন হচ্ছে যে বায়তুল মোকাররমের তৎকালীন খতিব সাহেব ওবায়দুর রহমান মরহুম, উনি সার্টিফিকেট দিয়েছেন যে জি। উনি একদম লিখিত দিয়েছেন আচ্ছা। আমাদেরকে যে রোজা রেখে ইনসুলিন নেয়া এবং আঙ্গুলের মাথা থেকে ডায়াবেটিস পরীক্ষা করা করা জায়েজ, যায়। একদম লিখে দিয়েছেন। ওটা আমরা সার্টিফিকেট আমরা আমাদের হাসপাতালের চেম্বারে ঝুলিয়ে রাখি আমরা এই সার্টিফিকেট। আচ্ছা। আরেকটা সার্টিফিকেট আছে আমাদের কাছে যে মিশরের কায়রো ইউনিভার্সিটির ফতোয়া ডিপার্টমেন্ট, জি, ওনারা জি। পরিষ্কারভাবে লিখে দিয়েছেন যে রোজা রাখা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে এবং তার সুগার চেক করা যাবে, রোজা মাকরুর হবে না। এটা আমাদের সার্টিফিকেট আছে। সুতরাং এই ব্যাপারে যদিও গবেষণা করে দেখেছি যে শতকরা 50% মানুষ এখনো ভয় পায় যে হয়তো রোজা ভেঙে যেতে পারে, মানে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কিনা ক্ষতিগ্রস্ত রোজা। হবে কিনা, মাকরুর হবে কিনা, কিন্তু এটা হবে না। এটা আমাদের কাছে সার্টিফিকেট আছে। সুতরাং এটা চিন্তিত এই হওয়ার কোনো দায়িত্ব কারণ নেই। আপনারা নিচ্ছেন বা হ্যাঁ, আমরা এই দায়িত্ব নিচ্ছি। আমরা নিচ্ছি এবং উইথ দ্য রেফারেন্স অফ দ্য ইসলামিক স্কলার্স। স্কলার্স, রাইট। তো এটা একটা বিষয়। আর ঔষধের অ্যাডজাস্টমেন্টের বিষয়টা হচ্ছে যে আমরা ইনসুলিনের কথা বলি সবথেকে যে গুরুত্বপূর্ণ রোজায়, যেটা হচ্ছে যে অ্যাডজাস্টমেন্টটা করতে আগেই বলি যে আমরা ডোজটা আগে থেকে অ্যাডজাস্টমেন্ট প্রথম সেহরিতে, প্রথম আচ্ছা। কথা প্রথম সেহরিতে কোনো ইনসুলিন নেওয়া যাবে না। আচ্ছা। এক প্রথম নম্বর। সেহরিতে কোনো ইনসুলিন, কারণ আগের রাতে উনি ফুল ডোজ নিয়েছেন, হ্যাঁ, রোজার আগের রাত, যেমন আজকের রাত হ্যাঁ। উনি ফুল ডোজ নিয়েছেন। কালকে সকালেই রোজা, সুতরাং কালকে সেহরিতে আবার আমরা অর্ধেক ডোজ নিতে বলি, কেমন? হ্যাঁ। এখানে যেটা হচ্ছে যে সাপোজ আমি একটা উদাহরণ দিই, সকালে 20 ইউনিট, রাতে 20 ইউনিট উনি ইনসুলিন নিয়েছেন নেন, আজকে। কেমন? ওনাকে যেটা করতে হবে সকালের 20 ইউনিটে ইফতারের পানি খেয়ে ইনসুলিন নিয়ে ইফতার করে ফেলবে, Right. আর রাতের 20 ইউনিটটাকে 50% অর্ধেক করে 10 করে উনি সেহরিতে নেবেন। সেরিতে নেবেন, রাইট। এটা হচ্ছে অনেকে সবচেয়ে সহজ, সবথেকে মনে সহজ রাখার উপায়, সূত্র। কিন্তু প্রথম সেহরিতে আবার ইনসুলিন নেওয়া যাবে যাবে না। না। এটা খুবই- অনেকে আমরা দেখি যে প্রথম সেহরিতে ইনসুলিন নিয়ে দুপুরবেলা হাইপো প্রথম হয়ে অজ্ঞান। দিকেই কিন্তু সবচেয়ে বেশি ইনসিডেন্ট গুলো ঘটে থাকে। ইয়েস। তারপর ট্যাবলেটের ব্যাপারে আসি, সেটা হচ্ছে যে উনি সাপোজ গ্লাইক্লোজাইড ট্যাবলেট খাচ্ছে, সকালে 80 মিলিগ্রামের একটা, রাতে 80 মিলিগ্রাম, তাহলে সকালে 80 মিলিগ্রাম ইফতারের পানি খেয়ে চলে যাবে, জি। আর রাতের যে গ্লাইক্লোজাইড সেটা হাফ করে, মানে 80টা হাফ অর্ধেক করে। 40 করে সে সেরিতে চলে যাবে। একদম। অনেকে মেটফরমিন খায়, মেটফরমিন সাপোজ কেউ 3 বেলা খাচ্ছে, 500 500 500, সেই 500 500 1000 ইফতারিতে চলে যাবে, আর সেরিতে উনি 500 খাবে। সাপোজ কেউ DPP-4 ইনহিবিটর, ভিল্ডাগ্লিপটিন, লিনাগ্লিপটিন এগুলো এই খাচ্ছেন, ধরনের। এগুলোর কোনো ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগে না। অ্যাকারবোজ খাচ্ছেন, ভগলিবোজ, হ্যাঁ, অ্যাকারবোজ, এগুলোতে কোনো ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগে না, যেহেতু এটাতে কোনো সময় হাইপো হওয়ার সম্ভাবনা থাকে না। SGLT2 ইনহিবিটর, যেমন হচ্ছে যে এম্পাগ্লিফ্লজিন, হ্যাঁ, ড্যাপাগ্লিফ্লজিন, এগুলো অনেক সময় অনেকে খান। তো সেটাতে আগে একটা ভয় ছিল যে ডিহাইড্রেশন কোনো সম্ভাবনা নেই, আমরা গবেষণা করে দেখেছি এটা নিরাপদ রোজা। এটা কি ডোজ অ্যাডজাস্টমেন্টের এটা প্রয়োজন ডোজ রয়েছে কিনা? অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়ে না, এটা ইফতারের সাথে খেতে হবে। খেতে ফেলতে, হ্যাঁ, এটা রাইট। খেতে হবে, কিন্তু এক্সট্রা পানি খেতে হবে সঙ্গে। রোজায়। কিন্তু যখন আপনার খাওয়ার অনুমতি রয়েছে তখন কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ পানি খেতে হবে, কারণ SGLT গ্রুপের ওষুধ কিন্তু শরীর থেকে পানি বের করে দেয়। সেই জন্য আমরা 24 ঘন্টায় যতটুকু পানি খাওয়ার দরকার এই অনুমোদিত সময়ের মধ্যে আমরা 4 গ্লাস এক্সট্রা পানি খাবো। প্রেগনেন্টরা, এবারে 2026-এর আপডেট হচ্ছে যে প্রেগনেন্টরা রোজা রাখতে পারবেন না, আচ্ছা। কেমন? এটা আন্তর্জাতিকভাবে ইসলামিক স্কলার প্লাস ডায়াবেটিসের যে স্পেশালিস্ট সবাই মিলে একটা গ্রুপ তৈরি করে এটা আমাদের স্কোরিং করে দিয়েছেন, এবং এইবারের নির্দেশনা 2026-এর হচ্ছে যে কোনো প্রেগনেন্ট পেশেন্ট উনি ওষুধ খাক, ইনসুলিন নিক, কোনো কিছু না দরকার পড়ুক, তারপরে উনি বাচ্চার সুস্বাস্থ্য রক্ষার নন ডায়াবেটিক প্রেগন্যান্ট ওনারাও না, রাখতে পারবেন? নন ডায়াবেটিক না, ডায়াবেটিক ডায়াবেটিক যাদের রয়েছে, আজকে right. আলোচনা ডায়াবেটিকদের নিয়ে। আচ্ছা। সুতরাং ডায়াবেটিক প্রেগনেন্ট রোগীরা রোজা রাখতে পারবেন পারবেন না, যাদের সন্তানরা পুরোপুরি মায়ের দুধের উপর নির্ভরশীল নির্ভরশীল। প্রথম 6 ছয় মাস, মাস। তাদের জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট, কারণ প্রায় 700-800 ml ফ্লুইড লস হয়, কেমন? ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং ডিহাইড্রেশনের কারণে বাচ্চা কিন্তু যথেষ্ট পরিমাণ দুধ নিউট্রিশন নাও পেতে পারে। তো সেজন্য এই সময়টা একটু কেয়ারফুল থাকা, হয়তো রোজাটা না রাখা হয়তো তার জন্য ভালো হবে। ওই প্রথম 6 মাস যখন উনি দুধ পান করাচ্ছেন সন্তানকে। তাদের জন্য আমরা যে বিষয়টি নিয়ে আরেকটু কথা বলতে চাই সেটি হচ্ছে বিশেষ করে রমজানে যদি কোনো ধরনের ক্যাজুয়ালিটি ঘটে যায়, যেমন কারোর হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে, এটা বোঝার, বা অনেকের হাইপারগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে, কিটোসিস হয়ে যাচ্ছে, বোঝার আসলে কিছু লক্ষণ যদি একটু বলেন এবং কি করণীয় রয়েছে সেই মুহূর্তে। হাইপোগ্লাইসেমিয়া হওয়ার যে লক্ষণগুলো হচ্ছে যে শরীরে ঘাম দিবে,
সুগার নীল Right. হয়ে গেলে, ঘাম দেবে, শরীর হাত পা কাঁপবে, অস্থির লাগবে, মাথা কাজ করবে না, কেমন বুক একদম। ধরফর করবে, প্রচন্ড খিদে লাগবে, এগুলো হচ্ছে যে হাইপো হয়ে যাওয়ার কমে যে লক্ষণ, গেলে তার কমে যাওয়া। লক্ষণগুলো। এবং সাথে সাথে সুগার মেপে দেখতে হবে, যদি 3.9 এর নিচে নেমে নিচে যায় থাকে। তাহলে অবশ্যই ওই দিনের জন্য রোজাটা উনি ভাঙবেন, ভেঙে উনি খাবারটা মানে খাবেন অপেক্ষা যেন করার দরকার নেই যে আরেকটু দেখি না আরেকটু না দেখি। না না, Right. এবং উনি যেন বাকি 29টা রোজা যেন নিরাপদে রাখতে পারেন, নামাজ যেন পড়তে পারেন, সেজন্য যিনি সুস্থ যেন থাকেন, সেজন্য ওই দিনের রোজাটাকে স্যাক্রিফাইস করে দরকার লাগে ওই রোজাটা পরের দিন আবার করে আবার দেবে, করবেন। ব্লাড জি। সুগার চলে আমরা যাবে। এই দুটো জিনিসই আসলে সবাইকে জানাতে চাই এবং বিশেষ করে অন্যান্য যে কথাগুলো বললেন খাবারের ব্যাপারে সতর্কতা এবং প্রস্তুতির বিষয়, সে বিষয়টা নিশ্চয়ই আমাদের দর্শকদেরকে সুষ্ঠুভাবে রোজা রাখতে সহায়তা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, মাই টিভিকে ধন্যবাদ, এবং দর্শক যারা শুনলেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ ডায়াবেটিক রোগীদের রোজা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলাম। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই প্রস্তুতিটি ভীষণ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রোজা রেখে ইনসুলিন দেওয়া যাবে এবং ব্লাড সুগার টেস্ট করা যাবে, সেটিও গুরুত্ব আলোচনা উঠে এসেছে। এবং খাবার দাবার ব্যাপারে যদি সতর্কতা অবলম্বন করি তাহলে কিন্তু আমরা সুষ্ঠুভাবে রোজাটি সম্পাদন করতে পারবো। সবাই সুন্দরভাবে নিরাপদে রোজা রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।